আপনাদের কাছ থেকে আমি সবথেকে বেশি যে প্রশ্নগুলো পেয়ে থাকি, তো সেগুলো হলো, আমি বিদেশে কিভাবে এলাম? আমি নিজে এখানে কাজ করি? না হাসব্যান্ডের সাথে এখানে এসেছি? বা আমার হাসব্যান্ড এখানে কি কাজ করে এবং বেতন কিরকম পাওয়া যায় এখানের কাজে? এইসব। আমাকে যে যখন যা প্রশ্নই করুন না কেন, সঙ্গে, সঙ্গে তার উত্তর আমি দিয়ে থাকি। কিন্তু এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার আমার কাছে আসে। তাই ভাবলাম আজকের ব্লগে বরঞ্চ আপনাদেরকে জানাই যে সুদীপ্ত মানে আমার হাসব্যান্ড এখানে কি কাজ করে এবং ইউকেতে কাজের বিনিময়ে বেতন কিরকম পাওয়া যায়। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো বৃহস্পতিবার। ঘড়ির কাঁটায় এখন 6:45 মতন বাজে। আমার ঘরের জন্য কিছু জিনিসপত্র কেনার দরকার আছে, আর সেই জন্যই আমি বেরিয়ে পড়েছি। তো সুদীপ্তর অফিসের সামনেই চলে এসেছি, কারণ ওই বলল যে অফিসের সামনে চলে আসতে, কারণ বাড়ি গিয়ে আবার তারপরে বেরোতে অনেকটাই টাইম নষ্ট হবে। আর একটু আগেই বেরিয়ে পড়তে পারতাম, কিন্তু টুগ্গু আবার ঘুমোচ্ছিল। তো ও ঘুম থেকে উঠতে তারপরে ওকে নিয়ে বেরিয়ে এলাম। আমাদের বাড়ির সামনে যে শপিং মলটাতে আমি যাই সব সময়, মানে আন্ডেলে, তো সেখানেই চলে এসেছি। তো চলুন আজকে বরঞ্চ কেনাকাটা করতে করতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিই। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে বিদেশে আমি কোনো কাজকর্মের সাথে যুক্ত আছি কিনা। তো না, আমি পুরোপুরি হাউসওয়াইফ। হয়তো এখানে আসার পরে কোনো কাজের সাথে যুক্ত হতে পারতাম, কিন্তু আমার ছেলে তো খুবই ছোট, তাই এই মুহূর্তে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। তাই আমি এবং বাচ্চারা সুদীপ্তর ডিপেন্ডেন্টে এখানে এসেছি। এরপর আপনারা জিজ্ঞাসা করেন যে সুদীপ্ত এখানে কি কাজ করে বা আমরা বিদেশে কিভাবে এলাম। তো সুদীপ্তর কাজের সূত্রেই আমরা বিদেশে এসেছি। সুদীপ্ত অনেক বছর ধরেই আইটি প্রফেশনে আছে। কলকাতারই একটি নামকরা আইটি কোম্পানিতে ও কাজ করে, আর ওখান থেকেই ওকে অনসাইডে অর্থাৎ কাস্টমারের সাথে থেকে কাজ করার জন্য ইউকেতে পাঠানো হয়েছে। এরপরে আসি যে এখানকার কাজে কর্মের জন্য বেতন কিরকম পাওয়া যায়। প্রতিটা দেশেই গভর্নমেন্ট রুল অনুযায়ী মিনিমাম একটা বেতন সবার জন্য নির্ধারণ করে দেওয়া হয়। যেমন ইউকেতে স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের মিনিমাম স্যালারি ছিল বার্ষিক 26,000 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি তো তাহলে বছরে 26 লাখ টাকার মতন পেত। কিন্তু বর্তমানে ইউকের খরচাপাতি একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার বিল, এইসবের সাথে সাথে কাউন্সিল ট্যাক্স এবং বাড়ি ভাড়া প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর 26,000 পাউন্ড কারো যদি বার্ষিক স্যালারি হয়, তাহলে সে সবকিছু কেটে কুটে বড়জোর 2,000 পাউন্ডের মতন মাস গেলে হাতে পাবে। আর তাতে করে যদি কারোর একটু বড় সংসার হয়, তাহলে কিন্তু ওই 2,000 পাউন্ডে মানে 2 লাখ টাকায় সংসার চালানো সম্ভব নয়। তাই বর্তমান সময়ে ওই 26,000 পাউন্ডে সংসার চালানোটা একটুখানি কষ্টকর। তাই 2024 সালের এপ্রিল মাসের পর থেকে ওটা বাড়িয়ে 38,700 পাউন্ড করে দেওয়ার কথা আছে। এছাড়া অন্যান্য সমস্ত রকমের প্রফেশনে কে কিরকম টাকা পায়, তো সেটা নিয়ে ভাবছি আরও একটা ব্লগ বানিয়ে দেবো। তো সুদীপ্তদের অফিসে মানে আইটিতে যারা কাজ করে, তো তাদের ক্ষেত্রে আগে যে মিনিমাম বার্ষিক স্যালারিটা ছিল, তো সেটা ছিল 43,000 পাউন্ড। কিন্তু 2023 সালের এপ্রিল মাসের পর থেকে সেটা বাড়িয়ে করে দেওয়া হয় 48,000 পাউন্ড। আর আজকে আমি আপনাদেরকে যে সমস্ত স্যালারিগুলোর পরিমাণটা জানালাম, তো সেগুলো হচ্ছে ইউকের গভর্নমেন্ট রুল অনুযায়ী একেবারে মিনিমাম স্যালারি। আর এরপরে কে কত বছর ধরে বিদেশে আছে এবং অবশ্যই কে কোন রোলে আছে, কার ডেজিগনেশন কত বেশি, তো সেই অনুযায়ী মাইনেপত্র বেশি হয়। আর সুদীপ্তর বেতন কত, তো সেটা তো জানানো সম্ভব নয়, তার কারণ জানেনই তো যে মেয়েদের বয়স আর ছেলেদের বেতন কত সেটা জানাতে নেই, তাহলে আবার ঠাকুরে পাপ দেয়। মাস দুয়েক আগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে 2500 পাউন্ডে দুটো বাচ্চা নিয়ে সংসার চালানো সম্ভব কিনা। তো দেখুন, সবার খরচের হাত তো সমান নয়। কেউ অল্পেতেও সংসার চালিয়ে নেয়, আবার কারোর অনেক থাকলেও বাইরে ধার করতে হয়। তবে আমি যদি আমার দিক থেকে বলি, তো তাহলে 2500 পাউন্ডের মধ্যে সংসার চালানো সম্ভব, কিন্তু মাসে 2500 পাউন্ড পেয়ে সংসার চালিয়ে আর বাদবাকি স্বাদ পূরণ হয়তো সম্ভব হয়ে উঠবে না। আর বিদেশে এক একজন এক একটা মোটিভ নিয়ে আসে। কেউ আসে বিদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার জন্য, কারণ ইউকে থেকে বিদেশের অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘোরার সুবিধা রয়েছে। আবার কেউ কেউ বিদেশে আসে শুধুমাত্র পয়সা জমাবার মোটিভ নিয়ে। সুদীপ্তরই অফিস কলিগ অনেক কেউ আছে যে যারা একা একা বিদেশে এসেছেন।
ফ্যামিলি নিয়ে তারা আসেননি, তার কারণ ফ্যামিলি নিয়ে আসলেই খরচাপাতি অনেকটা বেড়ে যায়। তাই তারা এখানে কষ্ট করে কয়েকটা বছর কাটিয়ে নেন একা একা, তারপরে মোটা টাকা জমিয়ে দেশে ফিরে যান। আর একা একা থেকে যে পরিমাণে টাকা পয়সা জমানো সম্ভব, ফ্যামিলি নিয়ে আসলে সেই পরিমাণ টাকা জমানো কোনো দিনই সম্ভব নয়। তো আজকে এই কয়েকটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দিলাম। আর এদিকে কেনাকাটা তো শুরু করেই দিয়েছি। এই যেমন টিউলিপ ফুলটা ভীষণ পছন্দ হয়েছে, তো তাই এটা নিয়ে নিলাম। থাক, ওগুলো লাগবে না। আজকে ঘর সাজাবার জিনিসের সাথে সাথে কিছু প্রয়োজনীয় জিনিসও নিয়ে নিচ্ছি। এই যেমন একটা কিচেন ক্লিনার নিয়ে নিলাম। এখানে কিচেন রুম পরিষ্কার করার আরো অনেক ধরনের জিনিস আছে, কিন্তু ওটা আমি আগে ইউজ করেছিলাম, বেশ ভালো, তাই জন্য ওটাই নিলাম। আর এই দেখুন, এদিকে কত উল রাখা আছে। এগুলো দেখেই না ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি যদিও খুব একটা ভালো উল বুনতে জানি না, কিন্তু আমার দিদা খুব সুন্দর সুন্দর সোয়েটার বানিয়ে দিতেন উল দিয়ে। হোমটাই নাও, হোম লেখাটাই নাও। আচ্ছা, এই মাজার এই জিনিস লাগবে না তো আমাদের? ওরা আছে, সাধারণটা কিনেছিলাম, অনেক আছে। আর জ্যামিতি বক্সটা পেলে না? হ্যাঁ, টিস্যু পেপার নিয়ে নিয়েছি। জ্যামিতি বক্স পাচ্ছি না গো। আচ্ছা, গাছ দেবে নাকি ছোট? আর এই ছোট সাইজের ওয়েস্টেজ ব্যাগটা নিয়ে নিলাম, তার কারণ আমরা এখন যে ফ্ল্যাটটাতে আছি, তো সেখানে যে ডাস্টবিনটা আছে, তো সেটা সাইজটা একটুখানি ছোট। আর ওটার সাথে এই ফুড অ্যান্ড ফ্রিজার ব্যাগটা নিয়ে নিলাম, কারণ এর মধ্যে ফ্রিজে যদি খাবার বা সবজিপাতি রাখি তো তাহলে খুব ভালো থাকে। আজকে খুব বেশি কোনো কিছু কেনাকাটা ছিল না, তো যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার ছিল তো সেই সব কেনা হয়ে গেছে। এখন বাড়ির পথে রওনা দিয়েছি। সন্ধ্যে থেকে একটুও চা খাওয়া হয়নি, তাই বাড়ি ফিরে এসে সবার আগে একটুখানি চা বানিয়ে নিলাম, আর সঙ্গে একটুখানি ঝাল মটর। এক সপ্তাহ আগে এই পালং শাকের পাতার প্যাকেটটা কিনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত পাতাগুলো কি ফ্রেশ আছে দেখুন, এতটুকু নষ্ট হয়নি। যেন মনে হচ্ছে এক্ষুনি দোকান থেকে কিনে আনলাম। খালি এই একটা পাতাতেই একটুখানি দাগ লেগে গেছে। আজকে দুপুরবেলায় একটুখানি আলুর তরকারি করে রেখে দিয়েছিলাম, তো তাই রাত্রিবেলা এখন শুধু পরোটা করে নিলেও হতো, কিন্তু পালং শাকটা অনেকটাই আছে, তো তাই ভাবলাম কিছুটা পালং শাক দিয়ে আজকে বরঞ্চ পালং শাকের পরোটা করে ফেলি। আর শাক বাছার ঝামেলাও ছিল না, কারণ প্যাকেটটার মধ্যে শুধুমাত্র পালং শাকের পাতাই ছিল, তো তাই পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। আর এই পাতাগুলো যদিও একেবারেই ধোয়া, তবুও একটুখানি ভালো করে ধোয়ার জন্য ওই ঝাঁঝরির মধ্যে নিয়ে নিলাম। আর এই হচ্ছে কাঁচা লঙ্কা, কি যে বিচ্ছিরি কি বলবো, এতটুকুনি ঝাল বলে কোনো বস্তুটাই নেই। ওই যে কাঁচা লঙ্কার প্যাকেটটা দেখলেন, তো ওটার থেকে সব কটা কাঁচা লঙ্কাও যদি কুচিয়ে দিতাম তাহলেও একটা ফোঁটা ঝাল হতো না। এই যে ময়দাটার মধ্যে প্রথমে একটুখানি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এর উপরে কালো জিরে, সাদা জিরে আর একটুখানি জোয়ান দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কায় যেহেতু ঝাল একদমই হবে না, তো তাই জন্য একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ময়দা মাখায় যেরকম নুন আর তেল দেয়, তো সেই রকম দিয়ে তারপরে পালং শাকগুলোকে এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এই যে ময়দা মাখা একদম রেডি হয়ে গেছে।
এই ময়দার তালটা থেকে আজকে যে কটা লেচির প্রয়োজন পড়বে তো সেই কটা লেচি কেটে নিচ্ছি। এটা করতে কিন্তু একেবারেই বেশি টাইম লাগলো না। আর প্রথমবারের জন্য করছি এই পরোটাটা, দেখি কিরকম খেতে হয়। এবার পরোটাগুলো ভাজতে শুরু করে দিলাম। এই চাটুটা যদিও খুব ছোট, কিন্তু তাতেও যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে পাশাপাশি দুটো পরোটা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। এই টেকনিকটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। উনি এইভাবে পরোটা বানান। আর সত্যি এইভাবে পরোটা বানালে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এই যে আজকে রাতের মতন সব কটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে। এখন 9টার উপর বেজে গেছে, তো এখন তাই খাবারগুলোকে বেড়ে নিচ্ছি। আজকে আমাদের একটুখানি রাতের খাবার খেতে দেরিই হয়ে গেল। এই আলুর তরকারিটা দুপুরবেলায় বানিয়ে রেখে দিয়েছিলাম, আর এর সাথে অমাবস্যার সময় যে ওই নারকেলের ছাইটা বানিয়ে নিয়েছিলাম তো সেটাও নিয়ে নিলাম। আমি হব গিয়ে একটা তুই হবে বেবি, তাহলে আমি বেবি নো হব, তুই যেহেতু হবে দেখো না আমি কিছু শেয়ার করছি না। আবার রান করে না ধর। এটা কি হয়? স্পিনাচ পরোটা। স্পিনাচ? আমি স্পিনাচ খাবো না। আরে খেয়ে তো দেখ। আমি খাবো না, সরি। আরে খেয়ে দেখ, সব কিছু জিনিস ট্রাই করতে হয়। খেয়ে দেখ, খারাপ হয় না। আমার স্পিনাচ তোর তো কোনো ভেজিটেবলই ভালো লাগে না, খেয়ে দেখ। মেথি পরোটাও তো খেতে চাইতিস না। মেবি পড়ছো খেতে। সে তো খাওয়ার পরে মনে হয়েছে ভালো, তার আগে তো কোনোদিনও খাসনি। ঠিক আছে, বললাম তো সবকিছু দিয়ে করলে ভালোই লাগে। না খেয়ে আগেই না না বলে দিতেন। মনোজবাড়ির সিনেমাটা শেষ পর্যন্ত কি হলো? ইজরাম সিনেমাটা ভুলে গেছি। ওটা মরে গেল, বাচ্চারা নিয়ে কি করলো? ও মরে গেল, এখন ধরো এটা। এতো এখানে ফুল ফুটিয়ে বসেছে, আমি বলে নিজেই বসে পড়ি। আমরা সবাই মিলে একসাথে বসে এখন ডিনার শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।